গো। আসসালামু আলাইকুম। তুমি যেই ব্যাচেই হও না কেন, এই ক্লাসটা, এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমার জন্য উপকারী হতে পারে। ইয়ার চেঞ্জ পরীক্ষা বলো কিংবা এইচএসসি পরীক্ষা কিংবা অ্যাডমিশন, বোর্ড কোশ্চেন গুলো কিন্তু সব জায়গায় ঘুরে ফিরে আসে। তো আমরা আমাদের কম্প্যাক্ট বায়োলজি যে সাইকেল আছে সেখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট কম্প্যাক্ট ক্লাস দিচ্ছি, প্লাস হচ্ছে আমরা এরকম বোর্ড এমসিকিউ সলভ ক্লাসও কিন্তু রেখে দিচ্ছি, যেটা একাডেমিকের জন্য, তাই না? আচ্ছা, হোয়াটএভার, আমরা ডিরেক্ট পড়ায় চলে যাই। বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো আমরা সলভ করব এবং মোরলেস সামনের যে প্রশ্নগুলো আসবে এই চ্যাপ্টার থেকে এগুলোই ঘুরে ফিরে আসবে আশা করা যায়। এছাড়াও আমরা ক্লাসে যথেষ্ট ডিটেলসে পড়েছি, এর বাইরে থেকে প্রশ্ন আসলে আমরা সব পারবো। চলো ঝটপট আগাই। ওকে, প্রথম প্রশ্ন, শব্দ উৎপন্ন করে কোনটি? শব্দ উৎপন্ন করে হচ্ছে ভোকাল কর্ড। ভোকাল কর্ড কোথায় থাকে? তোমরা বাংলাটা হয়তো বা জানো, স্বরযন্ত্র। ইংরেজিটা কি জানো? ভাইয়া কিন্তু ক্লাসে পড়ানোর সময় সবসময় ইংরেজি মেনশন করে, এই জন্যই করে আসলে। তাহলে এখানে উত্তর হবে কি? ল্যারিংস। ল্যারিংস হচ্ছে শব্দ তৈরি করে। ফুসফুসে হয়তো বা বাতাস থাকে, কিন্তু সেই বাতাস যখন ল্যারিংস বা স্বরযন্ত্র দিয়ে বের হয়ে আসতে চায় তখনই শব্দটা তৈরি হয়। ওকে, আচ্ছা। শ্বসনতন্ত্রের কোন অংশে অলফ্যাক্টরি কোষ থাকে? মনে করে দেখো, নাসা গহ্বর যে জায়গাটা, সেখানে দুই রকমের কোষ থাকে। ভাইয়া অনেকবার বলেছেন, মিউকাস কোষ এবং অলফ্যাক্টরি কোষ। মিউকাস কোষের কাজ পিচ্ছিল পদার্থ ক্ষরণ করা, অলফ্যাক্টরি কোষের কাজ ঘ্রাণ নেওয়া, রাইট? তাহলে এটা কই হবে? নাসা গহ্বর। পাচ্ছ সবাই? ওকে, সোজা প্রশ্ন, এই জন্য খুব দ্রুতই শেষ হয়ে যাবে আশা করা যায়। শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস অবস্থিত? এপিগ্লটিস বেসিক্যালি কার ঢাকনা বলো? স্বরযন্ত্র বা যেটাকে ল্যারিংস বলেছিলাম একটু আগে, সেটার ঢাকনা হিসেবে কাজ করে। খাবার যেন শ্বসনতন্ত্রে প্রবেশ করতে না পারে, খাবার যেন অন্য নালী দিয়ে যেতেই বাধ্য হয়, এই জন্য আসলে ঢাকনা হিসেবে, একটা প্রোটেকশন হিসেবে স্বরযন্ত্রের উপরে কে থাকে? এপিগ্লটিস থাকে। তাইলে এটার বেটার অ্যান্সার কি বলো? স্বরযন্ত্র, যেহেতু স্বরযন্ত্রের ঢাকনা এটা। ল্যারিংস গহ্বরে ভোকাল কর্ডের সংখ্যা কয়টা? মানে স্বরযন্ত্রের মধ্যে ভাইয়া বলেছে ভোকাল কর্ড থাকে, কয়টা ভোকাল কর্ড থাকে? স্পষ্ট করে বইতে লেখা আছে। বলতে বলতে আমার মুখে ফেনা উঠে গেছে যে স্বরযন্ত্রে ভোকাল কর্ড হচ্ছে 6টা। তোমরা যখন জোরে চিৎকার দাও, তোমরা যখন কি বলা যায় এটাকে, গলা যখন ভেঙে যায়, তখন আসলে এই ভোকাল কর্ডগুলোতেই টান পড়ে। খুব বেশি চিল্লাচিল্লি করলে ভোকাল কর্ড ছিঁড়েও যেতে পারে। যারা দেখবা দীর্ঘ সময় ক্লাস নেয় বা যারা অনেক উচ্চ স্বরে ওয়াচ করেন, হ্যাঁ, ওনাদের কিন্তু দেখবা কণ্ঠ সব কর্কশ হয়ে যাচ্ছে যদি অনেক লোড কণ্ঠের উপর নেয়। তাহলে যখনই তোমার এরকম মনে হবে যে আমার কণ্ঠের অবস্থা খুব খারাপ, হ্যাঁ, গলা ভেঙে গেছে, একদম কমপ্লিটলি রেস্টে চলে যাবা, কথাই বলবা না। এটাকে মানে রিকভারি হওয়ার টাইম দিতে হবে তোমাকে। ওকে, আচ্ছা। মানুষের ট্রাকিয়া দ্বিবিভাজনে সৃষ্ট শাখা দুইটাকে কি বলে? ট্রাকিয়া, এরপর দুইটা ভাগ হয়েছে, এই দুইটা শাখাকে তুমি কি বলবা? এটাকে কি প্রাইমারি ব্রঙ্কাস বলবা, সেকেন্ডারি টারশিয়ারি বলবো? ব্রঙ্কিউল তো বলবোই না, ব্রঙ্কিউল তো অনেক ছোট্ট জিনিস, ফুসফুসের ভেতরে থাকবে, তাই না? আচ্ছা, এই দুইটাকে তুমি কি বলবা? প্রথম যেহেতু হয়েছে তাহলে এটা প্রাইমারি, এরপর ওরা যে ভাগ হবে সেটা কি বলো? সেকেন্ডারি। সেকেন্ডারি যদি আবার ভাগ হয় এটা কি? টারশিয়ারি, ঠিক তো? আচ্ছা, শ্বসন বৃক্ষের কোন অংশ গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে? শ্বসন বৃক্ষ তো আমি তোমাদেরকে পড়িয়েছি সুন্দর করে, একদম ট্রাকিয়া থেকে শুরু করে, যে একটু আগে যেটুকু পড়ালাম। তো এইভাবে যদি আমরা শাখা প্রশাখা আঁকতে থাকি, এটা একটা বৃক্ষের মতো ডালপালা ছড়া, মানে শাখা প্রশাখা ছড়াই যাচ্ছে না বলো? এখন এই পুরো অংশ কিন্তু শ্বসনে অংশগ্রহণ করে না। তোমরা পড়েছো যে ট্রাকিয়া থেকে নিয়ে বায়ু পরিবহন অঞ্চলের শুরু, তাই না? প্রান্তীয় ব্রঙ্কিউল পর্যন্ত বায়ু পরিবহন অঞ্চল, তাই তো? আচ্ছা, তাহলে প্রান্তীয় ব্রঙ্কিউলের ইংরেজি ছিল টার্মিনাল ব্রঙ্কিউল। মনে রাখবা, বায়ু পরিবহন অঞ্চল টার্মিনেট হয় বা শেষ হয় টার্মিনাল ব্রঙ্কিউলে গিয়ে, ওইটা ব্রঙ্কিউল না, এটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কাস। আচ্ছা, ব্রঙ্কাস কখনোই শ্বসন অঞ্চলের অংশ না, সমস্ত ব্রঙ্কাস হচ্ছে বায়ু পরিবহন অঞ্চলের অংশ। এত বড় বড় এইগুলোর মধ্যে দিয়ে কি যাবে? বাতাস যাবে, কিন্তু এখানে গ্যাস এক্সচেঞ্জ হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ এখানকার যে কোষগুলো সেগুলো কি লম্বা লম্বা, কলামনার এপিথেলিয়াম। তো এই কলামনার এপিথেলিয়ামের মধ্য দিয়ে এত পুরু স্তর ভেদ করে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো আদান প্রদান হইতে পারে না, বুঝছো? কিন্তু তুমি যদি অ্যালভিলাস দেখো, অ্যালভিলাসের কোষগুলো কেমন? আইসাকার এপিথেলিয়াম। এগুলো খুবই পাতলা পাতলা কোষ, এগুলোর মধ্য দিয়ে সহজেই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হতে পারে। তো অ্যালভিলাস হচ্ছে শ্বসন অঞ্চলের অংশ। অ্যালভিলাসের সাথে যা কিছু থাকবে, অ্যালভিলার নালী, অ্যালভিলার থলি, এরা সবাই শ্বসন অঞ্চলের অংশ। শুধু একটা মাত্র ব্রঙ্কিউল আছে যে শ্বসন অঞ্চলে থাকবে, সেই ব্রঙ্কিউলের নাম হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল, বুঝছো? তাহলে শ্বসন অঞ্চল চেনার উপায় কি? আমরা সব অ্যালভিলাসের সাথে যা কিছু আছে এগুলো, আর হচ্ছে একটা শ্বসন ব্রঙ্কিউল। তো এখানে আমার প্রশ্ন করেছে, এখানে তো ব্রঙ্কাস জীবনেও শ্বসন অঞ্চলের অংশ হবে না, ব্রঙ্কাস দেখেই বাদ। তাহলে ডেফিনেটলি উত্তর হচ্ছে অ্যালভিলার নালী। ওকে, অ্যালভিলার নালী গ্যাস আদান প্রদান করতে হেল্প করবে, তাই এটা শ্বসন
আচ্ছা, গ্যাস বিনিময় অংশ। ওকে, বায়ু প্রবেশের সঠিক গতিপথ কোনটা? চলো দেখি। প্রথমে বলছে এখানে, আমরা একটু দেখেই না আন্দাজ করে ফেলবো যে আসলে এটা ঠিক না ভুল। ওকে, শুরু থেকে শুরু করি। ল্যারিংস থেকে কি ব্রঙ্কাই, তারপর ট্রাকিয়া, দেখেই ভুল। এটা ব্রঙ্কাই থেকে ট্রাকিয়াতে যাবে। আচ্ছা, ব্রঙ্কাস এখানে আস যদি থাকে তাহলে বুঝবা এটা হচ্ছে সিঙ্গেল। যেমন তোমরা লিখো না যে আমরা সবাই সিঙ্গেল, আস থাকলে এটা হচ্ছে সিঙ্গেল। ওকে, আর আই থাকলে এটা হচ্ছে প্লুরাল। যাই হোক, এটা নিয়ে কনফিউজড হয়েও না। তাহলে এটা ভুল, দেখে বুঝে যাচ্ছে। ট্রাকিয়া থেকে নাকি ল্যারিংসে বাতাস যাবে, কি ভয়ঙ্কর কথা। ল্যারিংস হয়ে তারপর না ট্রাকিয়াতে যেতে হবে, ভুল। ব্রঙ্কাই থেকে ট্রাকিয়া, এইটাও ভুল। তাহলে উত্তর যে ডি হবে এটা আমরা বুঝে গেছি। ল্যারিংস থেকে ট্রাকিয়া, এরপর ব্রঙ্কাস, এরপর অ্যালভিওলাই। ঠিক আছে, এই একই টাইপের প্রশ্ন আসতেছে, তাহলে এখানে কোনো কনফিউশন রাখা যাবে না। এটা শুরু করছে ব্রঙ্কাই ট্রাকিয়া দিয়ে, এটা ভুল। ওকে, এখানে ট্রাকিয়ার পরে ব্রঙ্কিওলে বাতাস দিছে। আচ্ছা, এরপর ব্রঙ্কাই দিছে, তাহলে দেখে বুঝা যাচ্ছে এইটাও কি ভুল। এই দুইটা স্পষ্টতই ভুল। উত্তর তাহলে এ নাম্বার হবে। তাহলে এইটা কেউ কেউ আমার মতো এরকম র্যাপিড সলভ করে ফেলতে পারবে, আর কারো অনেক সময় লাগবে। এখন তুমি ডিসাইড করো তুমি কোন দলে থাকতে চাও। একটু বুদ্ধি করে সামনে দেখলেই দুই একটা অসঙ্গতি দেখলে ওটাকে বাদ দিয়ে দিবা। ফাইনাল যেটা অ্যান্সার ওইটাকে দাগানোর আগে একবার চেক দিয়ে দিবা যে আচ্ছা ঠিক আছে। ওকে, ফুসফুসে দ্বিস্তরী প্লুরাল পর্দার অংশ কোনগুলো? আচ্ছা, দুইটা পর্দা থাকে, মানে দুইটা লেয়ার থাকে, একটা নাম প্যারাইটাল লেয়ার, একটা নাম ভিসেরাল লেয়ার। তাহলে কি এইটাই, একদম সোজা। সেরাস ফ্লুইড কোন অঙ্গকে রক্ষা করে? সেরাস ফ্লুইডের আরেক নাম হচ্ছে প্লুরাল ফ্লুইড। তাহলে এটা কোনটাকে রক্ষা করবে? আর আমরা যেহেতু শ্বসনের ক্লাস করছি, ফুসফুসের কথাই আলোচনা হবে, তাই না? ওকে, তারপর কোথায় সেরাস ফ্লুইড পাওয়া যায়? যেটাই প্লুরাল ফ্লুইড সেটাই হচ্ছে সেরাস ফ্লুইড, তাহলে ফুসফুস দিবা। ওকে, ট্রাবেকুলি কোথায় পাওয়া যায় বলো? ট্রাবেকুলি তোমরা ব্যবহারিক অংশে ওই লাইনটা ছিল যে অ্যালভিউলাসগুলোর অ্যালভিউলাসের ফাঁকে ফাঁকে কি পাওয়া যায় বলো? রক্তনালী পাওয়া যায়। আর অ্যালভিউলার প্রাচীরে ব্যবধায়ক প্রাচীর হিসেবে ট্রাবেকুলি থাকে। দুইটা অ্যালভিউলাসে ব্যবধায়ক প্রাচীর হিসেবে ট্রাবেকুলি পাবা আর কি, হ্যাঁ, এই জায়গাগুলোতে। আচ্ছা, তাহলে আমরা অ্যালভিউলাস তো নাই, তো অ্যালভিউলাস কই থাকে? ফুসফুসে থাকে, সেটাই দেখাবো। ডান ফুসফুসে কয়টা লোবিউল আছে? তোমরা জানো যে লোবিউলের সংখ্যা আসলে অসংখ্য, বাট আগের বইগুলোতে এগুলো দেখো পুরানো প্রশ্ন দেখছো। তো এখন প্রশ্ন আসলে আসলে এখানে লোবিউল থাকবে না, এখন প্রশ্ন করবে যে ডান ফুসফুসে কয়টা সেগমেন্ট আছে। এখন যেটাকে তুমি সেগমেন্ট বলছো, আগের বইগুলোতে ওইটাকে লোবিউল বলতো। কাহিনীটা বুঝছো? তো যদি চলে আসে, যেহেতু এখানে অসংখ্য অপশনটা নাই, তুমি বুঝতেই পারতেছো যেহেতু লোবিউলের কথা বলছে, সেগমেন্ট মিন করতেছে। তাহলে উত্তর আসলে হবে 10টা। লোব বললে 3টা হইতো। বাম ফুসফুসে লোবিউলের সংখ্যা, ওই সেগমেন্টের কথা জিজ্ঞেস করতেছে, 8টা। সব কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। তাহলে একটু হালকা পড়াশোনা করলেই তো সব পারা যায়, খুব গভীরের প্রশ্ন না তো। মানুষের ফুসফুসে কয়টি লোব বিদ্যমান? তাহলে দেখো, ডান না বাম কিছুই বলে নাই মানুষের ফুসফুসে, তাহলে ডান বাম দুইটাই হিসাব করতে হবে। ডানে 3টা লোব, বামে 2টা লোব, তাহলে উত্তর দিব আমি 5। মানুষের ফুসফুসে 5টা লোব থাকে, দুইটা মিলায়, তাই না? নিচের কোনটা ফুসফুসের একক? তাহলে আগের প্রশ্নটা বেশ ট্রিকি ছিল, মানে যে কেউ হচ্ছে এনে 10 খেয়ে যেতে পারে, যে আরে 3 দিব না 2 দিব। ওকে, ফুসফুসের একক কি বলো? এত কঠিন প্রশ্ন সলভ করতে আমার লজ্জা লাগছে। এটা যদি কেউ ভুল করো তাকে ফেল দিয়ে দেওয়া উচিত বায়োলজিতে, মানে ভালো করলে ফেল দিয়ে দেওয়া উচিত যদি এই টাইপের প্রশ্নকে ভুল করো। আর কুমিল্লা বোর্ডে তোমরা বলো অনেক কঠিন কঠিন প্রশ্ন আসে, এটা কি অনেক কঠিন প্রশ্ন? সোজা প্রশ্ন, তবে কঠিন আসে, এটা সত্য। অ্যালভিউলাসের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটা? গঠন ও কাজের একক, এটা তো ঠিক আছে। পালমোনারি শিরা থেকে উৎপত্তি, অ্যালভিউলাসের উৎপত্তি পালমোনারি শিরা থেকে কেন হবে? অ্যালভিউলাস তো ফুসফুসের জিনিস, তো এটা আমার অসঙ্গতি মনে হচ্ছে। এদের প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক তন্তু থাকে, এটা সত্য। অ্যালভিউলাসের গঠন আঁকার সময় তোমরা দেখছো চাপা ও স্কোয়ামাস এপিথেলিয়াম গঠন, এটাও সত্য। তাহলে বোঝা গেল যে আসলে এইটাই প্রযোজ্য নয়। অ্যালভিউলাস প্রাচীর থেকে কোনটা ক্ষরণ হবে? আচ্ছা, এখানে কেউ যদি এই যে সেরাস ফ্লুইড দাগায় ফেলে তাহলে কিন্তু প্রচন্ড ভুল হবে। অ্যালভিউলাসের প্রাচীরে 2 রকমের কোষ থাকে, তোমাদেরকে যখন ক্লাসে পড়িয়েছি। অ্যালভিউলাসের প্রাচীরের মধ্যে একটা ছিল কি বলতো? একটা ছিল হচ্ছে এই যে এগুলা ছিল হচ্ছে তোমার স্কোয়ামাস এপিথেলিয়াম, আইসাকার এপিথেলিয়াম, যাদেরকে তুমি টাইপ 1 অ্যালভিউলার সেল বলতে পারো। আরেকটা কি রকমের কোষ ছিল? আরেকটা ছিল হচ্ছে এই টাইপের ক্ষণপথযুক্ত একটা কোষ, এটাকে আমরা বুঝলাম হচ্ছে সেপ্টাল সেল, মনে করে দেখো, তাই না? সেপ্টাল সেল, বা যেটাকে তুমি টাইপ 2 অ্যালভিউলার সেল বলতে পারবা, 2 নাম্বার টাইপের কোষ। তো প্রাচীর থেকে ক্ষরণ হয়, এই টাইপ 2 অ্যালভিউলার কোষ যেটা ক্ষরণ করে সেটাই আসলে প্রাচীর থেকে ক্ষরণ হয়, এবং সে কি ক্ষরণ করে? সারফেক্টেন্ট, তাই না? তাহলে সেপ্টাল সেল হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করে। অবজেক্টিভের জন্য আমাদের সারফেক্টেন্ট টপিকটা খুবই ইম্পর্টেন্ট, তুমি নিজেই দেখতে পাবে।
অ্যালভিউলাস কোথায় পাওয়া যাবে? ফুসফুসে, অনেকবার আসছে এটা। অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয় শ্বসনতন্ত্রের কোন অংশে? ট্রাকিয়া থেকে বিনিময় হয় না, ট্রাকিয়া শুধু পরিবহন করে। ব্রঙ্কাস বিনিময় হয় না, জীবনেও হয় না। আচ্ছা, আমি ব্রঙ্কাস ব্রঙ্কিউল কিভাবে চিনবো? ব্রঙ্কাসে তরুণাস্থি থাকবে, ব্রঙ্কিউলে তরুণাস্থি থাকবে না। ব্রঙ্কিউলের মধ্যে কি বিনিময় হয়? ব্রঙ্কিউলের দুইটা ভাগ ছিল, মনে করে দেখো। একটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল বা প্রান্তীয় ব্রঙ্কিউল, একটা ছিল হচ্ছে কি শ্বসন ব্রঙ্কিউল, তাই না? তাহলে শ্বসনে কিন্তু বিনিময় হয়, প্রান্তীয়তে হয় না। এখানে তো অ্যাকুরেটলি কোনোটা লেখা নাই। তাহলে এইটার যে একটা বেটার অ্যান্সার আছে আসলে অ্যালভিউলাস, এটাই আসলে তোমার বেস্ট অ্যান্সার। তাহলে কেউ এই লজিকে গিয়ে ব্রঙ্কিউল দাগায়ও না। অ্যালভিউলাসে কমনলি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বিনিময় হবে। আচ্ছা, কোন অংশে ঘটে? আবার একই প্রশ্ন। অ্যালভিউলাস ডান। অ্যালভিউলাসের প্রাচীর থেকে নিঃসৃত হয় কোনটা? সেপ্টাল সেল, যেটা নিঃসরণ করে সারফেক্টেন্ট। দেখছো, রিপিটেড, অলমোস্ট রিপিটেড। আচ্ছা, বাকি অপশনগুলো একটু দেখতে চাও? পেরিকার্ডিয়াল ফ্লুইড কই থাকে বলো? হার্টের যে পর্দা পেরিকার্ডিয়াম, সেটার মাঝখানে, সেটারও দুইটা লেয়ার আছে, তাই না? ভিসেরাল আর প্যারাইটাল, ওইগুলোর মাঝখানে থাকে। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, শর্ট ফর্ম হচ্ছে সিএসএফ। এটা হচ্ছে তোমার মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে থাকতেছে, বুঝছো? মস্তিষ্ককে বাঁচানোর জন্য। সারফেক্টেন্ট কোনটাতে পাওয়া যাবে? সারফেক্টেন্ট কই থাকবে? অ্যালভিউলাসে থাকবে। যেহেতু সেপ্টাল সেলটা অ্যালভিউলাসে থাকতেছে, ওইখান থেকেই সারফেক্টেন্ট খরিত হচ্ছে, তাহলে সারফেক্টেন্টটা অ্যালভিউলাসেই থাকবে। ডিটারজেন্টের মতো খরিত সারফেক্টেন্ট শুনলেই তো আমার কাছে প্রথম ডিটারজেন্ট মনে হয়, সারফেক্সেল মনে হয়। তাহলে এখানেই সারফেক্টেন্ট, ডিটারজেন্টের মতো খরিত রাসায়নিক পদার্থের নাম আসলে সারফেক্টেন্ট। এবং এটা একটা কি বলো? ফসফোলিপিড, তাই না? লেসিথিন জাতীয় একটা ফসফোলিপিড। আচ্ছা, মিউকাস তো পিচ্ছিল জাতীয় একটা জিনিস। হ্যাঁ, মিউকাস ডিটারজেন্ট জাতীয় না। আর গ্লুটিনেন্ট, এটা তো তোমরা হাইড্রাতে পড়ছো। আচ্ছা, এটাও কিন্তু আমি ক্লাসে খুব ভালো মতন বলেছি তোমাদের, যে সারফেক্টেন্টের দুইটা প্রশ্ন হয়। একটা হচ্ছে কবে ক্ষরণ শুরু হয়, আর একটা হচ্ছে কত বছর মানে স্বাধীন অস্তিত্ব। আরেকটা শব্দ হচ্ছে স্বাধীন অস্তিত্ব। তো ক্ষরণ থাকলেই প্রশ্নে উত্তর দিবা হচ্ছে 23। তাহলে 23 সপ্তাহে মানব ভ্রূণের বয়স যখন মায়ের পেটে 23 সপ্তাহ, 23 সপ্তাহ মানে কি 6 মাসের থেকে 1 সপ্তাহ কম, বুঝছো? তখন হচ্ছে প্রথম তার সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। এই জন্য 24 সপ্তাহের আগে তাকে আমরা স্বাধীন অস্তিত্বের গণ্য করি না। তাহলে যখন এই স্বাধীন কথাটা থাকবে বা অস্তিত্ব কথাটা থাকবে, তখন তুমি 24-এ যাবা। ক্ষরণের কথাটা থাকলে তুমি 23-এ যাবা। ওকে? কেন 24 বছর আগে স্বাধীন অস্তিত্বের গণ্য করি না? কারণ এর আগে সে একা একা শ্বাস প্রশ্বাস কখনোই করতে পারবে না। সারফেক্টেন্ট ছাড়া একটা ফুসফুস কখনোই চলতে পারবে না, বুঝছো? তাহলে সে কি স্বাধীন? সে তো এখনো তার মায়ের প্রতি পরাধীন। বহিঃশ্বসনের ক্ষেত্রে কোন তথ্যটা সঠিক? বহিঃশ্বসন মানে বুঝতে পারছো? আমরা পঞ্চম অধ্যায়ে যেটা নিয়ে পড়েছি, তাই তো? শ্বাস নিচ্ছি, শ্বাস বের করছি। অন্তঃশ্বসন কোনটা? কোষের মধ্যে এটিপি তৈরি হওয়ার ব্যাপারটা হচ্ছে অন্তঃশ্বসন। তাহলে এনজাইমের ভূমিকা কোথায় আছে? অন্তঃশ্বসনে আছে। তাহলে এটা সঠিক না, এটা ভুল। প্রধান ক্রেবস চক্র কি বহিঃশ্বসনে? না, এটা অন্তঃশ্বসনে। গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো ছিল অন্তঃশ্বসনে। কোষের অভ্যন্তরে সংঘটিত হয় অন্তঃশ্বসন। শক্তি উৎপন্ন হবে অন্তঃশ্বসনে। বহিঃশ্বসনের ক্ষেত্রে কোনটা সঠিক? তাহলে বহিঃশ্বসনে শক্তি উৎপন্ন হয় না, এটা সঠিক। শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণে কোন স্নায়ু ভূমিকা পালন করে? আচ্ছা, শ্বসনের যে স্নায়বিক নিয়ন্ত্রণ মানে আমাদের যে শ্বাসকেন্দ্র থাকে 4টা, তাই না? তো এই শ্বাসকেন্দ্রগুলোর সাথে আমাদের কি বলা যায়, ফুসফুস তো কানেক্টেড। ফুসফুসে আমাদের কোন করোটিক স্নায়ু যায় জানো? ফুসফুসে আমাদের ভেগাস নামক একটা করোটিক স্নায়ু আছে 10 নাম্বার, যেটা সবচেয়ে বিস্তৃত। মানে আমাদের মাথা থেকে যে স্নায়ুগুলো বের হয়, মানে ব্রেইন থেকে, ওইগুলোকে আমরা বলি ক্রেনিয়াল নার্ভ বা করোটিক স্নায়ু। ক্রেনিয়া শব্দটার অর্থ হচ্ছে করোটি, তো এখান থেকে আসছে করোটিক, মানে করোটি থেকে বেরোচ্ছে। আচ্ছা, ছোটবেলায় আমি করোটিক শব্দকে ইংরেজি ভাবতাম, না, ইংরেজি হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। তো ক্রেনিয়াল নার্ভগুলো সাধারণত তোমার মুখ, এই ঘাড় এই পর্যন্তই থাকতেছে, বুঝছো? শুধুমাত্র এই ভেগাসটা এটাই নেমে আসে নিচ পর্যন্ত। এটা হৃৎপিণ্ডে যায়, এটা ফুসফুসে যায়, এটা পাকস্থলিতে যায়। এই জন্য সব থেকে বিস্তৃত স্নায়ু বলে ভেগাসকে। তো আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে এই ভেগাসটা খুবই জড়িত। আমাদের কাশির জন্য ভেগাস দায়ী। আমাদের একটা রিফ্লেক্স আছে, এটাকে বলে হেরিং ব্রয়ার রিফ্লেক্স, যেখানে ফুসফুসটা এই যে বারবার যে সংকুচিত প্রসারিত হচ্ছে, এটার জন্যও এই ভেগাস দায়ী। তো শ্বসনের নিয়ন্ত্রণে আসলে সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে কোন স্নায়ু বলো? ভেগাস, বুঝছো? ছোট্ট করে অলফ্যাক্টরি স্নায়ুর ভূমিকা আছে, বাট ভেগাস তার চেয়ে অনেক এগিয়ে। অলফ্যাক্টরি হচ্ছে হাঁচির মাধ্যমে শ্বসনে অল্প করে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন হাঁচি দেওয়ার আগে আমি
হাঁচু, শ্বাস প্রশ্বাসটা বন্ধ করে রাখি না, তাহলে এই এই সময় হচ্ছে এই অলফ্যাক্টরি স্নায়ু একটু করে তোমার নিয়ন্ত্রণ করলো হাঁচি আনার জন্য। বাট ওইটার থেকেও ভেগাসের আসলে ইম্পর্টেন্স বা ভূমিকা বেশি। মানবদেহের মস্তিষ্কের কোন অংশ শ্বসন কেন্দ্র অবস্থিত? পশ্চাৎ মস্তিষ্কের পন্স এবং মেডুলাতে। পন্সে দুইটা, মেডুলাতে দুইটা। মেডুলাতে সহজ দুইটা, তাই না? প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। আর পন্সে হচ্ছে অ্যানিউস্টিক আর নিউমোটেক্সিক। তো এখানে যেহেতু মেডুলা নাই, আমরা পন্সি টাকাই দিব। হাঁচি প্রতিবর্তক ক্রিয়াটা এটা উদ্ভব ঘটায় কোন স্নায়ু? অলরেডি বলে ফেলছি, অলফ্যাক্টরি। আচ্ছা, এটা একটা কঠিন প্রশ্ন, এটা কিন্তু ক্লাসে সুন্দর করে পড়াইছি। প্রশ্বাসের সময় অ্যালভিওলাসের অক্সিজেনের চাপ কত? বই দেখে কেউ মুখস্থ করতে পারো, আর যারা ক্লাসে ভালো মতন বুঝছো তাদের জন্য একদম ইজি থাকবে। প্রশ্বাসে অক্সিজেনের চাপ থাকে হচ্ছে 104 মিলিমিটার মার্কারি, মনে করে দেখো। আর তোমার কার্বন ডাইঅক্সাইডের চাপ কত থাকবে? এখানে কার্বন ডাইঅক্সাইডের চাপ থাকে হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, বুঝছো? আচ্ছা, তো এই দুইটা সংখ্যা একটু মনে রাখতে হবে, এই দুইটা আসে। আর অনেকগুলো চাপ ছিল বিভিন্ন জায়গায়, বাট এই দুইটা বেশি আসে, এই দুইটা একটু মনে রাখো। আমরা পুরো টপিক এখানে আবার আলোচনা করলাম না, যেহেতু ওয়ান শট ক্লাসে এবং ডিটেলস ক্লাসে দুই জায়গাতে এটা আলোচিত হয়েছে বা হবে। তাহলে এটার উত্তর কি হবে? 104 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখো। অ্যালভিওলাসেরটাই আসবে। কোন অংশে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়? আরে বাবা, আর কতবার আসবি তুই? আচ্ছা, এইটা একটা ট্রিকি প্রশ্ন কুমিল্লা বোর্ডের। দেখো, এটা অনেক পোলাপান ভুল করে ফেলবে, আমি জানি। কি বলছে? যে শ্বসনে শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়? তোমার আজমল স্যারের বইতে যেটা লেখা, সেটা লেখা হচ্ছে যে 100 মিলি রক্তে, বুঝছো, 100 মিলি রক্তে ভৌত দ্রবণ রূপে, মানে অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপ, অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে কতটুকু হয় বলো? অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে পরিবাহিত হয় 98%। ঠিক আছে, তাহলে ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট হবে? 2%। সিম্পল না? অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে 98% আর ভৌত দ্রবণ রূপে হবে 2%। এটাই হচ্ছে উত্তর। কিন্তু সমস্যা হচ্ছে, তোমার আজমল স্যারের বইতে লেখা আছে 100 ml রক্তে ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয় 0.2 ml থেকে 0.3 ml, এরকম লেখা থাকার কথা না? চেক দেই, দাঁড়াও একটু। হ্যাঁ, 0.2 থেকে 0.3 চেক দিলাম এই কারণে, কারণ আগের বইগুলোতে 0.2 মিলি ছিল, নতুন বইতে এটাকে আবার রেঞ্জে নিয়ে আসছে 0.2 থেকে 0.3। বইগুলো এত র্যাপিড চেঞ্জ হয়, আমাদেরকে ওই সংখ্যাগুলো র্যাপিড চেঞ্জ করতে হয় তোমাদের জন্য। আচ্ছা, হোয়াটএভার। তাহলে এখানে যে পুলাপান কনফিউশনটা পড়বে সেটা হচ্ছে যে এটাকে ওরা 0.2% ভেবে নিবে, তখন আসলে বিপত্তিটা। তো এটা 0.2% না, এটা আরেকটা হিসাব। আর এখানে হচ্ছে তোমার পার্সেন্টে চাইছে, শতকরা কত ভাগ। তাহলে অক্সিহিমোগ্লোবিন রূপে যেহেতু 98%, তাহলে এটা শতকরা কত পার্সেন্ট হবে? 2%। বুঝছো, এটা বেশ ট্রিকি, না জানা থাকলে আর কি, জানা থাকলে তো ইজি। এইটা দেখো, যশোর বোর্ড 22-এর প্রশ্ন, এটা কিন্তু মেডিকেলে আসছে, 23 বা 24-এ এটা মেডিকেলে আসছে, সেম প্রশ্ন। তাহলে বোর্ড প্রশ্ন মেডিকেলে রিপিট হয়, ভার্সিটিতে রিপিট হয়। অনেকগুলো ভার্সিটির প্রশ্ন ছিল, যেমন আমি তো ভার্সিটির ক্লাসগুলো নেই, এসিএস ভার্সিটি ব্যাচে। তো সেখানে এই যে ধরো, আমি মনে করতে পারি, আমি মেনশন করতে ভুলে গেছি, যেমন তোমরা যে ফ্লো চার্টটা দেখলা না, যে বাতাস প্রশ্বাসের সময় কোন দিক থেকে কোন দিকে যাবে, এরকম ফ্লো চার্ট দিয়ে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে বা অন্যান্য ভার্সিটিতেও প্রশ্ন আসে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে যারা হিমোগ্লোবিনের কোন অংশের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড মিলে তৈরি করে কার্বামিনো হিমোগ্লোবিন। বিক্রিয়াটা ক্লাসে দেখিয়েছিলাম, আবারও দেখাই। হিমোগ্লোবিনের মধ্যে গ্লোবিন নামক প্রোটিন থাকে, তো তো প্রোটিনের মধ্যে অ্যামিন গ্রুপ থাকে, তো থাকে না? আমি এটা জাস্ট তোমাকে প্রদর্শন করলাম। কার্বন ডাইঅক্সাইডকে আমি চাইলে সিওও এভাবেও চিন্তা করতে পারি, যে দুইটা অক্সিজেন, তাই তো? আচ্ছা, এইটা এখন প্রশ্ন হচ্ছে যে এই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় গিয়ে অ্যাটাচ হবে? বুঝছো, যেহেতু এটা হিমোগ্লোবিনে প্রোটিন থাকে, গ্লোবিন প্রোটিন, প্রোটিনের মধ্যে কিন্তু অ্যামিন গ্রুপও থাকবে, কার্বক্সিলিক গ্রুপও থাকবে। ঠিক আছে, যেহেতু অ্যামাইনো অ্যাসিড দিয়ে সে সৃষ্টি প্রোটিন, তো প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যামাইনো অ্যাসিডে অ্যামিন গ্রুপ থাকে, কার্বক্সিলিক গ্রুপ থাকে, তো যে কোনোটা থাকতে পারে। এখন কথা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড কোথায় গিয়ে অ্যাটাচ হবে? এই কার্বন ডাইঅক্সাইড আসলে এই অ্যামিন গ্রুপের সাথে অ্যাটাচ হবে। কিভাবে দেখাই আমি তোমাকে। এই যে একটা হাইড্রোজেন, এটাকে আমি দূরে লিখবো, এবং এইটার সামনে আমরা কি করবো? এই সিওও কে বসাই দিব। বুঝছো? এই
তাহলে কোন গ্রুপের সাথে অ্যাটাচ হলো? অ্যামিন গ্রুপের সাথে অ্যাটাচ হলো। এটি মেডিকেলে আসছে। যারা এই বিক্রিয়াটা পারে আমার মতো করে, তারা কি কখনো এটা ভুল করতে পারে? পারে না। আর যে খালি মুখস্থ করছে কার্বামিনো, হিমোগ্লোবিন, কার্বামিনো, প্রোটিন, সে কিন্তু এটা নাও পারতে পারে। এটা একটা দারুণ প্রশ্ন। কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গাল, দাঁত, মাথায় ব্যথা হয়? যেহেতু দাঁত বলছে, গাল বলছে, তুমি কই যাবা? ম্যাক্সিলারি সাইনাস, তাই না? গাল অঞ্চলে কোনটা থাকে? ম্যাক্সিলারি সাইনাস। দাঁত ম্যাক্সিলাতেই। আর কোনটায় দাঁত আছে? ফ্রন্টাল স্ফেনোইড এথময়েডের কি দাঁত আছে? নাই। হ্যাঁ, ম্যান্ডিবলে আছে, বাট ম্যান্ডিবলেতে কোনো সাইনাস নাই। দুই চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কি? দুই চোখের মধ্যবর্তী, তাই তো? তাহলে বাচ্চারা খেয়াল করো, যদি তোমাকে বলে দুই চোখের উপরে, তাহলে কি এটা কি ফ্রন্টাল সাইনাস, রাইট? দুই চোখের উপরে বললে ফ্রন্টাল সাইনাস। দুই চোখের পেছনে যদি বলে, তাহলে এই পাশটাতে, এই যে এই দিকটাতে, ভেতর দিকে আর কি, বাইরের দিকে না, ভেতর দিকে আছে হচ্ছে স্ফেনোয়েড সাইনাস। এটা কি হলো? চোখের পেছন দিকে। আর দুই চোখের মাঝখানে, মানে এই ভেতর দিয়ে, আমি আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি, আরো ভেতর দিকে যদি আমি ঢুকে যেতে পারতাম নাকের পেছন দিকটায়, তখন আমি এথময়েড সাইনাসটাকে পেয়ে যেতাম। ঠিক আছে? তাহলে দুই চোখের মাঝখানে যেহেতু বলছে, আমি কি কোথায় যাব? এথময়েড। বুঝছো? এথময়েড হচ্ছে মাঝখানে। ওকে, আচ্ছা। তাহলে ধরো একটা তোমার জঘন্য চোখ আঁকছি, আমি জানি। এটা একটা আই, তাই না? এটাও একটা আই। তাহলে দুইটা আই তোমার, এই আয়ের মাঝখানেও কি একটা আই? আই মানে বুঝছো তো, চোখ। বুঝছো? তাহলে এই ই দিয়ে হচ্ছে এথময়েড মনে রাখবা। দুই চোখের মাঝখানে হচ্ছে এথময়েড, দুই চোখের পেছনে স্ফেনোয়েড। ওকে, আচ্ছা। আর ম্যাক্সিলারি তো চিনোই, গাল অঞ্চলে। ওটাইটিস মিডিয়া কোন অঙ্গের রোগ? বাপরে, অনেক কঠিন প্রশ্ন, জানো সবাই আশা করি। আবার একই প্রশ্ন, এখানে আবার কান লিখে নেই, কর্ণ লিখছে, যেন তোমরা ভুল করো। কর্ণ মানে কান। অটাইটিস মিডিয়া হয় মধ্যকর্ণে। ধূমপানের কারণে অ্যালভিউলাস ফেটে যাওয়ার ঘটনাকে তুমি কি বলবা? এটাকে বলবা এমফাইসেমা। ওকে, অ্যালভিউলাসটা নর্মালি এইরকম থাকতেছে, ধরো প্রস্থপ্রাচীরগুলো অনেক এরকম চওড়া থাকতেছে, কিন্তু যদি ধূমপান করো তাহলে কি হবে? এই অবস্থাটা এরকম হয়ে যাবে। বুঝছো? তাহলে অ্যালভিউলাসের ভেতর থেকে ফেটে গেল না, দেখো, এটাকে এমফাইসেমা বলছি। ফাইব্রোসিস কি? যখন ফুসফুসটা শক্ত হয়ে যায়। ওকে, একটা জায়গা শক্ত হয়ে গেল। আচ্ছা, ব্রঙ্কাইটিস তো ব্রঙ্কাসের প্রদাহ, আর প্লুরাইসিস হচ্ছে প্লুরাইটিস, প্লুরার প্রদাহ। প্লুরা নামক পর্দা যদি প্রদাহ হয়। ফুসফুসের প্রদাহকে কি বলে? ফুসফুসের প্রদাহকে আসলে নিউমোনিয়া বলে, বা নিউমোনাইটিস বলে। ওকে, নিউমোনিয়া বা নিউমোনাইটিস বলতে পারো তুমি, বাট এখানে তো নিউমোনিয়া বা নিউমোনাইটিস নাই। তাহলে আমার তো বোর্ড কোশ্চেন, কুমিল্লা বোর্ডের প্রশ্ন, এটা তো আর ফাঁকা রেখে আসবো না, আমার তো দাগাইতে হবে, এখানে তো ব্ল্যাঙ্ক থাকবে না। তো অটাইটিস তো কান, কানের প্রদাহ, এটা বাদ। অ্যালার্জি তো এটা কোনো প্রদাহ এরকম কিছু না, এটাও বাদ। সাইনোসাইটিস তো সাইনাসের প্রদাহ। আমি ফুসফুসের রোগ একটাই পেলাম, সেটা হচ্ছে এমফাইসেমা। বাট এমফাইসেমা কি আসলে? অ্যালভিউলাস ফেটে যাওয়া, এটা কি ফুসফুসের প্রদাহ? না, এটা ফুসফুসের প্রদাহ না। বাট ফুসফুসের যেহেতু রোগ চাইছে, আমি তাই এমফাইসেমা দিয়ে আসলাম বেটার অ্যান্সার হিসেবে। এখানে যে কয়টা আছে তার মধ্যে এটা দেওয়া যায়, তাই। বুঝতে পারছো? আচ্ছা, কোন রোগে অ্যালভিউলাস ফেটে ফুসফুসে ফাঁকা স্থানের সৃষ্টি হয়? এমফাইসেমা। ওকে, সো এই কয়টাই ছিল আমাদের কি বলো, বোর্ড কোশ্চেন, যেগুলো আসছে এই চ্যাপ্টার থেকে। আর দুই একটা যদি বাতও পড়ে, এগুলা কাছাকাছি এরকমই হবে। তাহলে কি একদম সোজা লাগলো না? চ্যাপ্টার ভালো মতন পড়ে ফেললে ইনশাল্লাহ আমাদের এমসিকিউতে কোনো সমস্যা হবে না, আমরা ফুল মার্কস পাবো। ওকে, সো ভালো করে সবাই পড়াশোনা করো। কম্প্যাক্ট বায়োলজির যে সাইকেল 1 আছে, সেটার কিন্তু ক্লাস শুরু হবে জুনের 12 তারিখে। এর আগেই যুক্ত হয়ে জুলজিটা শেষ করার একটা প্রয়াস নিতে পারো। এরকম একটা একটা করে চ্যাপ্টার পড়ার মধ্য দিয়েই কিন্তু একটা একটা করে পালক আমাদের মুকুটে যুক্ত হয়ে যাবে, এবং আমরা 12টা পালক দিয়ে একটা প্রাণীবিজ্ঞানের মুকুট পেয়ে যাব। ঠিক আছে? সেই মুকুট পরে আমরা আমাদের অ্যাডমিশন সহ সবকিছু জয় করে ফেলবো ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।